বাংলাদেশের রাজনীতি এমন এক বাঁকে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপ একটি নতুন ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ করে আওয়ামী লীগ নামটি আবার সবার মুখে মুখে, কিন্তু এই আলোচনার ভেতরে যে বিষাক্ত সত্য লুকিয়ে রয়েছে সেটা এখনো অনেকের চোখে ধরা পড়েনি। গত কয়েকদিনের রাজনৈতিক অঙ্গনে একের পর এক এমন সব ঘটনা ঘটেছে যা পুরো দেশের রাজনৈতিক সমীকরণকে নতুন করে লিখতে বাধ্য করছে। আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলছে বিভিন্ন জায়গায়। যে দলটি মানুষ ভেবেছিল শেষ হয়ে গেছে, সেই দলটি আবার নতুন করে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পায়ের ওপর পা তুলে বসে ইউনূস সরকারকে সরাসরি দায়ী করছে বিভিন্ন বিষয়ে। তারেক রহমানকে নিয়ে কটাক্ষ করছে। এই দৃশ্যগুলো দেখে আওয়ামী লীগের সমর্থকরা খুশিতে আটখানা, কিন্তু এই খুশির আড়ালে যে ভয়ঙ্কর বাস্তবতা তৈরি হচ্ছে সেটা নিয়ে কেউ কথাই বলছে না। বরিশাল জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক দুইবারের এমপি, তিনি জামিনে মুক্তি পেয়েছেন। এই খবরটা যখন বাতাসে ছড়িয়ে পড়েছে তখন রাজনীতির মাঠে একটা আলোড়ন তৈরি হয়েছে। তবে জামিন পাওয়া মানেই যে চূড়ান্ত মুক্তি সেটা বলা যাচ্ছে না, কারণ এই দেশের বিচার ব্যবস্থায় একটা অদ্ভুত নিয়ম চালু রয়েছে। একটা মামলায় জামিন পেলে জেলের গেট থেকে বেরোতে না বেরোতেই আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ফলে জামিন পাওয়া আর মুক্তি পাওয়া দুটো ভিন্ন জিনিস। তবুও তিনি যদি সত্যি মুক্তি পান সেটা একজন মানুষ হিসেবে প্রত্যাশা করাটা স্বাভাবিক। কিন্তু মজার বিষয় কি জানেন, শুধু বরিশালে না, দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সাবেক এমপি এবং নেতাকর্মীরা একের পর এক জামিন পাচ্ছেন। এই তথ্যটি এখন আর গোপন নেই, যদিও আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে যে জামিনে মুক্তির কোনো খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে না। ফেনী জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী সরাসরি নির্দেশ দিয়েছেন যে কেউ জামিনের খবর ফেসবুকে পোস্ট করবেন না, অন্তত 2 মাস এই খবরটা গোপন রাখবেন। কিন্তু রাজনীতির দুনিয়ায় কোনো গোপন রাখার কোনো বিষয় নেই, উত্তরটা সবাই জানে। কিন্তু রাজনীতির দুনিয়ায় কোনো কিছু গোপন রাখা কি আদৌ সম্ভব? উত্তরটা সবাই জানে। পক্ষের লোকেরা আলহামদুলিল্লাহ বলে শেয়ার করছেন, তার বিপক্ষের লোকেরা উদ্বেগ প্রকাশ করে সেটা আবার ছড়িয়ে দিচ্ছে। ফলে গোপনীয়তার নীতি পুরোপুরি ভেস্তে গেছে। এতক্ষণ যা বললাম সেটা গল্পের একটা দিক মাত্র। আসল রোমাঞ্চ শুরু হবে এখন থেকে। তবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে ফিরে আসি এবার আসল কথায়। যে খবরটি পুরো দেশকে নাড়িয়ে দেওয়ার কথা ছিল, সেই খবরটি অনেকটাই চাপা পড়ে গেছে। নড়াইলে আওয়ামী লীগের একজন ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান ওরফে খায়ের বিএনপির 4 জন নেতাকর্মীকে কুপিয়ে ঘটনার সময়টা ছিল ভোর রাতে। ভুক্তভোগীরা সেহরি খাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই আক্রমণ হয়। 4টি তাজা প্রাণ ঝরে গেছে। এই খবরটি পুরো জাতিকে ক্ষুব্ধ করার কথা ছিল। সেখানে একটি ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই স্বাভাবিকভাবে নিচ্ছেন, কেউ কেউ আবার খুশিও প্রকাশ করছেন। প্রশ্ন হলো কেন 4টি মানুষের মৃত্যু কাউকে বিচলিত করছে না? এই প্রশ্নের উত্তরগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে অন্ধকার অধ্যায়। এই ঘটনার মাত্র কয়েকদিন আগে পিরোজপুরের ইন্দুরকানীতে আরও একটি ভয়াবহ হামলা হয়। আওয়ামী লীগের লোকজন বিএনপির 5 জন নেতাকর্মীকে এমনভাবে যে তাদের মাথা ফেটে গেছে। এই অবস্থাটা এতটা গুরুতর ছিল যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সেখানে রাখা হয়নি, তাদের সরাসরি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। 5 জনের মধ্যে 2 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। একজনকে তো অচেতন অবস্থায় স্থানীয় জনতা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছেন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিএনপি এই ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। নিজেদের নেতাকর্মীরা মার খাচ্ছে, রক্ত ঝরছে, প্রাণ যাচ্ছে, অথচ দল হিসেবে বিএনপি নীরব। এই নীরবতা কি ভয়ের, নাকি কৌশলের, নাকি অন্য কিছু? দেশের বিভিন্ন প্রান্তে এখন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের হাতে মার খাওয়া শুরু করেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা প্যাটার্ন তৈরি করেছে এবং এই প্যাটার্ন আগামী দিনের আরও ভয়াবহ আকার ধারণ করবে। প্রশ্ন হলো কেন বিএনপি মার খাচ্ছে, আর কেন জামাত শিবিরের এই পুরো পরিস্থিতিতে নিরাপদ? উত্তরটা খুবই সহজ কিন্তু গভীর। রাজনীতিতে মারামারি বাধে মূলত 2টো কারণে। 1, সরাসরি স্বার্থের সংঘাত, 2, আদর্শিক বিরোধ। কিন্তু বাস্তবতা হলো আদর্শিক বিরোধের কথাটা রাজনীতিতে মূলত একটা লোক দেখানোর বিষয়। রাজনীতিতে সবসময় মূল চালিকা শক্তি হলো স্বার্থ, ইন্টারেস্ট। যখন 2 পক্ষের স্বার্থ কাছাকাছি আসে তখন শত্রুরা বন্ধু হয়ে যায়, আর যখন স্বার্থের সংঘাত তৈরি হয় তখন বন্ধুরাও শত্রু হয়ে দাঁড়ায়। এর সবচেয়ে বড় উদাহরণ জামাত আর চরমোনাই। একটা সময় ছিল যখন জামাত আর চরমোনাই ভাই ভাই ছিল। কত স্লোগান দেওয়া হচ্ছে একসাথে, কত মঞ্চ ভাগাভাগি করা হয়েছে। মানুষ ভেবেছিল এই ঐক্য চিরস্থায়ী হবে। কিন্তু কি হলো, যখন 2 পক্ষের স্বার্থ কাছাকাছি ছিল তখন আদর্শ আকীদার কোনো প্রশ্নই ওঠেনি। সবাই সুখে শান্তিতে ছিল।
কিন্তু যেই না স্বার্থের দূরত্ব তৈরি হলো, সেই মুহূর্তে জামাত আর চরমোনাই একে অপরকে মুনাফিক বলতে শুরু করলো। এইটার রাজনীতির বাস্তবতা। আদর্শ আকীদা এখানে সবকিছুই গণ্য, স্বার্থটাই প্রধান। এখন এই লেন্স দিয়ে যদি বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করা যায়, তাহলে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। নড়াইলে, পিরোজপুরে এবং দেশের অন্যান্য জায়গায় আওয়ামী লীগ কেন বিএনপিকে মারছে? কারণটা আদর্শিক না, কারণটা সরাসরি স্বার্থ সম্পর্কিত। 5ই আগস্ট পরবর্তী সময়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা কি করেছে? আওয়ামী লীগের নেতাদের দোকান দখল করেছে, মাছের ঘাট দখল করেছে, বাগান দখল করেছে, মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে, জমি জমা দখল করেছে। এগুলো সবই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। এবং এখন যখন আওয়ামী লীগ একটু স্বস্তি ফিরে পাচ্ছে, জামিনে মুক্তি পাচ্ছে, তখন তারা সেই হিসাব চুকাতে চাইছে। তুই আমার দোকান দখল করেছিস না, এবার দেখ। তুই আমার বাগান নিয়ে গেছিস না, এবার বোঝ। এই হচ্ছে রাজনীতির মাঠের আসল হিসাব। এখন প্রশ্ন আসে, জামাত শিবিরের সাথে এই সংঘাত কেন হচ্ছে না? কেনই হবে? জামাতের কোনো নেতাকর্মী তো আওয়ামী লীগের কারো দোকান দখল করেনি, কারো বাগান দখল করেনি, কারো মাছের ঘাটও দখল করেনি, কাউকে মিথ্যা মামলায় ফাঁসাতেও চায়নি। এলাকা পর্যায়ে জামাতে যারা কাজ করেন তারা তুলনামূলকভাবে ভদ্র এবং সংযত। তাদের সাথে আওয়ামী লীগের সরাসরি কোনো সংঘাত নেই, অতএব মারামারির কোনো কারণও নেই। বিএনপি যে কৌশল নিয়ে এগোচ্ছে সেটা আরও চমকপ্রদ। বিএনপির থিওরি হচ্ছে, আওয়ামী লীগকে একটু জায়গা দাও, আওয়ামী লীগকে নর্মালাইজ করো, জামিন দাও, আর আওয়ামী লীগ জামাত পরস্পরকে মারুক, আমরা নির্বিঘ্নে দেশ চালাই। কিন্তু এই থিওরি পুরোপুরি অফসাইড। এটা বাস্তবে কাজ করবে না, কারণ আওয়ামী লীগের সাথে মারামারি বাঁধবে বিএনপিরই, জামাতে নয়। বিএনপি আরও একটা জায়গায় ভুল হিসাব করেছে, কি জানেন? বিএনপি ভাবছে আওয়ামী লীগকে একটু ছাড় দিলে আওয়ামী লীগ বিএনপির মিত্র হয়ে যাবে। কিন্তু রাজনীতির ব্যাকরণ বলে সম্পূর্ণ উল্টো কথা। আওয়ামী লীগের রাজনৈতিক প্রাসঙ্গিকতা কখনো বিএনপির সাথে সমঝোতা তৈরি হয় না। আওয়ামী লীগের রাজনীতি মানে সরকার বিরোধিতা। বিএনপি যদি সরকারে থাকে, তাহলে আওয়ামী লীগের একমাত্র কাজ হবে বিএনপির বিরোধিতা করা। এটাই তাদের অস্তিত্বের ভিত্তি। নইলে আওয়ামী লীগ নামক সংগঠনটির রাজনীতিতে কোনো অর্থই থাকে না। স্থানীয় সরকার নির্বাচনগুলো সামনে আসছে, আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে প্রার্থী দাঁড় করাবে, বিএনপির সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে, ভোটের মাঠে সংঘাত হবে, এলাকায় দ্বন্দ্ব তীব্র হবে। আর এই পুরো পরিস্থিতিতে আওয়ামী লীগ বিএনপিকে মুনাফিক বলতে শুরু করবে, বলবে তোমরা চুক্তি করেছিলে, চুক্তি রাখতে পারোনি, তোমরা মিথ্যাবাদী। আর এইভাবে বিএনপি আওয়ামী লীগের যে তথাকথিত সমঝোতা, সেটা ভেঙে চুরমার হয়ে যাবে। এদিকে জামাত এখন আর সেই দুর্বল জামাত নেই। নতুন প্রজন্মের জামাত প্রচন্ড শক্তিশালী, সংসদে প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে, রুট লেভেলে তাদের সাংগঠনিক শক্তি মারাত্মক। আওয়ামী লীগ চাইলেও জামাতের সাথে মারামারিতে যেতে পারবে না, শক্তির ভারসাম্য তো বদলে গেছে। আর সবচেয়ে মজার বিষয় হলো, জামাত যেহেতু সরকারের বিরোধী দল এবং আওয়ামী লীগও যেহেতু সরকার বিরোধিতায় নামবে, সেখানে একটা অলিখিত অঘোষিত ঐক্য এমনি তৈরি হবে। যেমন 1995 এবং 94 সালে ঘটেছিল। তখন জামাত অনেক দুর্বল ছিল, জামাতের নেতৃত্বে সরাসরি স্বাধীনতা বিরোধীরা ছিল, তখনই আওয়ামী লীগ জামাতের সাথে হাত মিলিয়েছিল। আর এখন জামাত অনেক বেশি শক্তিশালী, নতুন মুখ, নতুন নেতৃত্ব, নতুন প্রজন্ম। আওয়ামী লীগ নিজেই জামাতের কাছে গিয়ে বলবে, ভাই একটু সাথে রাখেন, একটু সুযোগ দেন, আসেন একসাথে কাজ করি। ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে, শুধু চরিত্রগুলো বদলায়। হ্যাঁ, ভবিষ্যতে আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় ফিরে আসতে পারে, তাহলে আবার ফ্যাসিবাদ হতে চায়, তখন জামাত মার খেতে পারে। সেই আদর্শিক দূরত্ব তখন অস্ত্র হিসেবে কাজ করবে। সেটা অনেক পরের কথা। এখন যা ঘটছে এবং সামনে যা ঘটবে সেটা সম্পূর্ণ স্বার্থভিত্তিক। এই সংঘাতে একমাত্র ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। অতএব দৃশ্যপট যা দাঁড়াচ্ছে তা হলো, আওয়ামী লীগ অফিস খুলবে, জামিনে মুক্তি পাবে, ধীরে ধীরে শক্তি সঞ্চয় করবে, বিএনপি মার খাবে, স্থানীয় পর্যায়ে রক্তক্ষরণ হবে, সংঘাত বাড়বে। আর জামাত শিবির নিরাপদ দূরত্ব থেকে পুরো পরিস্থিতির সুফল ভোগ করবে। জামাত শিবিরের লোকজনের জন্য এই মুহূর্তে টেনশনের কিচ্ছু নেই। আওয়ামী লীগ অফিস খুললে ভাঙতে যাওয়ার কোনো দরকার নেই, বরং এর পেছনে আওয়ামী লীগকে রাখলে ভবিষ্যতে সেটা কাজে লাগবে। বাংলাদেশের রাজনীতি এখন এক অদ্ভুত মোড়ে এসে দাঁড়িয়েছে। যে দলটি গণহত্যা করে ক্ষমতায় গিয়েছিল, সেই দলটি আবার মাথা তুলছে। যে দলটি ক্ষমতায় আছে, সেই দলটি নিজের কর্মীদের রক্ষা করতে পারছে না। আর যে দলটি বিরোধে বসে আছে, সেই দলটি চুপচাপ নিজের শক্তি বাড়াচ্ছে। রাজনীতির এই ত্রিমুখী খেলায় শেষ পর্যন্ত কে জিতবে, সেটা এখন সময়ই উত্তর দেবে। তবে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, তাতে একটা কথা নিশ্চিত, সামনের দিনগুলো বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত উত্তাল হতে যাচ্ছে। ঝড় আসছে, প্রশ্ন হলো কে প্রস্তুত আর কে প্রস্তুত নয়।